কুয়াশা কাটলে কি হবে, আকাশে মেঘ এখনও কাটেনি। অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টিও পড়ছিল। তবে এরকম বৃষ্টি ভালোই লাগে। ছাতার দরকার হয় না, গা ভিজলো কি না ভিজলো বোঝাই যায় না, অথচ শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায়। বাটার দোকানটা দেখলাম আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয়। দুজনের জন্য হান্টিং বুট কেনা হলে পর ফেলুদা বলল, রাস্তাঘাট যখন জানা নেই তখন আজকের দিনটা অন্তত ট্যাক্সি ছাড়া আর গতি নেই। আপাতত টিবেটিয়ান ইনস্টিটিউট দুর্দান্ত সব থাঙ্কা পুঁথি আর তান্ত্রিক জিনিসপত্র সংগ্রহ আছে শুনেছি। তোমার কি মনে কোনো সন্দেহ হচ্ছে? উত্তর পাবো কিনা জানি না, তাও প্রশ্নটা না করে পারলাম না। কিসের সন্দেহ? যে মিস্টার সেলভাঙ্কার স্বাভাবিকভাবে মরেননি। এখনও সেটা ভাবার বিন্দুমাত্র কারণ ঘটেনি। তবে যে মূর্তিটা পাওয়া যাচ্ছে না। তাতে কি হলো? লোকটা পাথর চাপা পড়ে জখম হয়েছে, পকেট থেকে মূর্তি গড়িয়ে পড়েছে। যারা তাকে উদ্ধার করেছে তাদের মধ্যে কেউ ফেটিকে দেখতে পেয়ে ট্যাকস্থ করেছে, ব্যাস ফুরিয়ে গেল। খুন করা এমনিতেই সহজ না, তার উপর মাত্র 1,000 টাকার এক মূর্তির জন্য খুন, এ তো ভাবাই যায় না। আমি আর কিছু বললাম না, খালি মনে মনে বললাম, একটা রহস্য যদি গজিয়ে ওঠে তাহলে ছুটিটা জমবে ভালো। সারি সারি দাঁড়ানো জিপের একটার দিকে এগিয়ে গিয়ে তার নেপালি ড্রাইভারকে ফেলুদা জিজ্ঞাসা করলো। ভাড়া জায়গা? লোকটা বলল, কাহা জায়গা? টিবেটিয়ান ইনস্টিটিউট, মালুম হ্যাঁ? হ্যাঁ, ব্যাট যাইয়ে। আমরা দুজনেই সামনে ড্রাইভারের পাশের সিটে বসলাম। ড্রাইভারটা গলায় মাফলারটা জড়িয়ে নিয়ে মাথার একটা ক্যাপ চাপিয়ে জিপটা ঘুরিয়ে যে পথে আমরা শহরে এসে ঢুকেছিলাম সেই পথের উল্টো মুখে চলতে লাগলো। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে লোকটার সঙ্গে বাতচিত আরম্ভ করে দিল। কথা অবশ্যই হিন্দিতেই হলো, আমি সেটা বাংলায় লিখছি। এখানে সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার কথা তুমি জানো? সবাই জানে। সে ড্রাইভার তো বেঁচে আছে, তাই না? ওহ, খুব ভাগ্য ভালো। কত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়, সেও পাথর পড়ে। তাতে ড্রাইভারটা মারা ছিল আর যাত্রী বেঁচে গিয়েছিল। তুমি এ ড্রাইভারকে চেনো? চিনব না? এখানে সবাই সবাইকে চেনে। সে কি করছে এখন? আবার অন্য একটা ট্যাক্সি চালাচ্ছে, SKM 463, নতুন ট্যাক্সি। অ্যাক্সিডেন্টের জায়গাটা তুমি দেখেছো? হ্যাঁ, ও তো নর্থ সিকিম হাইওয়েতে, এখান থেকে 10 কিলোমিটার। কাল একবার নিয়ে যেতে পারবে? কেন পারবো না? তাহলে এক কাজ করো, 8টা নাগাদ বেরোবো সকালে। আমরা স্নোভি হোটেলে আছি, তুমি চলে এসো। বহুত আচ্ছা। একটা জঙ্গলের মধ্যে দিয়ে খাড়াই পথ ধরে উঠে গিয়ে টিবেটান ইনস্টিটিউট। ড্রাইভার বলল জঙ্গলে নাকি খুব ভালো অর্কিড আছে, কিন্তু সেসব দেখবার সময় এখন নয়। গাড়ি একেবারে সোজা ইনস্টিটিউটের দরজার সামনে গিয়ে থামল। প্রকাণ্ড দোতলা বাড়ি, তার গায়ে বোধ হয় তিব্বতী ধাঁচেরই সব নকশা করা। চারিদিক এত নির্জন আর নিস্তব্ধ যে একবার মনে হলো ইনস্টিটিউট হয়তো বন্ধ হয়ে গেছে। কিন্তু কাছে গিয়ে দেখি দরজা খোলা। দরজা দিয়ে ঢুকেই দেখি একটা প্রকাণ্ড হলঘরে এসে পড়েছি। তার দেওয়ালে লম্বা লম্বা ছবি ঝুলছে, এগুলোকেই বলে থাঙ্কা। আর মেঝেতে রয়েছে নানা রকম খুঁটিনাটি জিনিসপত্রে বোঝাই সারি সারি কাঁচের আলমারি আর শোকেস। কোন দিকে যাব বুঝতে পারছি না, এমন সময় একজন ঢোলা সিকিম পোশাক আর চশমা পরা ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা তাকে ভীষণ ভদ্রভাবে জিজ্ঞাসা করল, ডক্টর গুপ্ত আছেন কি? ভদ্রলোক ইংরাজিতে উত্তর দিলেন, দুঃখের বিষয়, কিউরেটর সাহেব আজ অসুস্থ। আমি তার অ্যাসিস্ট্যান্ট, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি বলুন? ফেলুদা বলল, না, মানে একটা বিশেষ ধরনের তিব্বতী মূর্তি সম্বন্ধে আমি একটি ইনফরমেশন চাইছিলাম। নামটা জানি না, তবে কোনো এক দেবতার মূর্তি, তার 9টা মাথা আর 34টা হাত। ভদ্রলোক হেসে মাথা নেড়ে বললেন, ইয়েস ইয়েস, জামান্তাক, জামান্তাক। টিবেট ইজ ফুল অফ স্ট্রেঞ্জ গডস। আমাদের কাছে একটা জমন্তকের মূর্তি আছে,
এসো দেখাচ্ছি। কিন্তু ওর বেস্ট স্পেসিমেন এই কিছুদিন আগেই একটি ভদ্রলোক আমাদের দেখাতে এনেছিলেন। আনফর্চুনেটলি হি ইজ ডেড নাও। আই সি। প্রয়োজনে ফেলুদার অ্যাক্টিং দেখবার মতো। আমরা ভদ্রলোকের পেছন পেছন একটা আলমারির দিকে এগিয়ে গেলাম। যে মূর্তিটা ভদ্রলোক বার করে আমাদের সামনে ধরলেন সেটার চেহারা ভয়ঙ্কর। 9টা মুখের প্রত্যেকটাতেই একটা হিংস্র ভাব, প্রায় রাক্ষসের মতো। এবার ভদ্রলোক মূর্তিটাকে চিৎ করে দেখালেন তার তলায় একটা ফুটো। এই ফুটোর ভেতর নাকি মন্ত্র লেখা কাগজ পাকিয়ে ঢুকিয়ে রাখা হয়, আর তাকে বলে নাকি স্যাক্রেড ইন্টেস্টাইন। মূর্তিটাকে আলমারিতে রেখে ভদ্রলোক বললেন, যিনি মারা গেছেন তার মূর্তিটা ছিল মাত্র 3 ইঞ্চি লম্বা, কিন্তু কি আশ্চর্য সুন্দর কারুকার্য। সোনার মূর্তি, আর তাতে নানা রকম পাথর বসানো। চোখ দুটো ছিল রুবি পাথরের। আমরা এত সুন্দর মূর্তি এর আগে কখনো দেখিনি। ফেলুদা বলল, কীরকম দাম হতে পারে সে মূর্তির? ভদ্রলোক হেসে বললেন, হি পেড 1000 রুপিস। আমার মতে জলের দরে পেয়েছিলেন। ওর দাম 10,000 টাকা হলেও বেশি হতো না। আমাদের কিউরেটর নিজে তিব্বত গেছেন, দলাই লামার সঙ্গে বসে মরার মাথার খুলিতে চা খেয়েছেন, কিন্তু তিনিও অত ভালো মূর্তি কখনো দেখেননি। ভদ্রলোক এরপর আমাদের আরও অনেক জিনিস দেখিয়ে অনেক কিছু বোঝালেন। ফেলুদা সেসব মন দিয়ে শুনলেও আমার কোনো কথাই কানে ঢুকল না। আমি শুধু ভাবছি সেলভাঙ্কার মূর্তির দাম ছিল 10,000 টাকা। 1,000 নয়, 10,000। 10,000 টাকার মূর্তির লোভে কি একজন আরেকজনকে খুন করতে পারে না? অবশ্যই তারপরেই আমার মনে পড়ল যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে আর তার জিভে লাগার ফলেই সেলভাঙ্কার মারা গিয়েছিল। তাই যদি হয় তাহলে তো খুনের কথাটা আসেই না। টিবেটান ইনস্টিটিউট থেকে বেরাবার সময় আমাদের গাইড ভদ্রলোক হেসে বললেন, জামান্তাক সম্বন্ধে হঠাৎ লোকের এত কৌতূহল কেন বুঝতে পারছি না। তোমরা ছাড়া আরেকজন জিজ্ঞাসা করে গেছে। যিনি মারা গেছেন তিনি কি? না না, তার কথা বলছি না, আরেকজন। কে মনে পড়ছে না? ভদ্রলোক কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বললেন, না, শুধু একটা প্রশ্ন ছাড়া আর কিছুই মনে পড়ছে না। আসলে সেদিন এখানে একদল আমেরিকান এসেছিলেন, আমাদের চগিয়ালের অতিথি। তাদের নিয়ে এত ব্যস্ত ছিলাম। ইনস্টিটিউট থেকে বেরিয়ে যখন জিপে উঠছি তখন দেখি চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ঘড়িতে 5টা বাজতে 5 মিনিট। দিনের আলো এত শিগগিরই যাওয়ার কথা নয়। জিপ জঙ্গল থেকে খোলা জায়গায় বেরোনো মাত্র বুঝতে পারলাম পশ্চিমে ঘন কালো মেঘই এই অন্ধকারের কারণ। ড্রাইভার বলল, দিনের বেলাটা এখানে অনেক সময় ভালো যায়, যত দুর্যোগ রাত্রিরে। আজ আর ঘোরাঘুরির কোনো মানেই হয় না, তাই আমরা হোটেলে ফিরে যাওয়াই স্থির করলাম। গাড়িতে ফেলুদা কোনো কথা বলল না। ও যে কি ভাবছে তার বোঝার কোনো উপায় নেই। তবে ওর চোখ যে কাজ করে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। জানলার বাইরে সব কিছুর দিকেই ওর সজাগ দৃষ্টি। কোনো নতুন জায়গায় এলেই আগেও দেখেছি ফেলুদা এইভাবেই প্রায় জায়গাটাকে গিলে খায়। আর একদিন যদি আমরা এই রাস্তা দিয়ে যাই, আমার বিশ্বাস ফেলুদার পরপর সব দোকানের নামই মুখস্থ হয়ে যাবে। আমি যে কবে ফেলুদার চোখ আর মেমোরি পাবো তা জানি না। অবশ্যই আমার বয়স এখন মাত্র 15, আর ওর 28। হোটেলে পৌঁছে যখন জিপের ভাড়া দিচ্ছি তখন আবার শশধরবাবুর সঙ্গে দেখা। এখনও সেই ব্যস্ত অন্যমনস্কভাবে বাজারের দিক থেকে ফিরছেন। প্রথমে আমাদের দেখতেই পাননি, তারপর ফেলুদার ডাক শুনে একটু চমকে হেসে আমাদের দিকে এগিয়ে এলেন। সব ব্যবস্থা হয়ে গেল, কালকের ফ্লাইটেই যাচ্ছি। ফেলুদা বলল,
বোম্বে গিয়ে একটা ব্যাপার একটু খোঁজ করে দেখতে পারেন কি? মিস্টার সেলভাঙ্কার এখানে একটা তিব্বতী মূর্তি কিনেছিলেন, একটা মূল্যবান দুষ্প্রাপ্য স্পেসিমেন। সেই মূর্তিটা তার জিনিসপত্রের সঙ্গে ফেরত গেছে কিনা। শশধরবাবু বললেন, নিশ্চয়ই দেখব, কিন্তু আপনি ব্যাপারটা জানলেন কি করে? ফেলুদা সংক্ষেপে নিশিকান্তবাবু আর হিপির কাছে যা জেনেছে সেটা বলল। সব শুনে টুনে শশধরবাবু বললেন, বুক পকেটে মূর্তিটা রাখাটাই ওর পক্ষে স্বাভাবিক বলে মনে হচ্ছে। হি হ্যাড এ গ্রেট প্যাশন ফর আর্ট অবজেক্টস। তারপর হঠাৎ মুখের ভাব একদম বদলে ফেলুদার দিকে চেয়ে একটা অবাক হাসি হেসে বললেন, ভালো কথা, আপনি যে ডিটেকটিভ সেটা তো আমাকে বলেননি। আমার তো চক্ষু ছানা বড়া। ফেলুদারও দেখি মুখ হাঁ হয়ে গেছে। কি করে জানলেন? ভদ্রলোক হাসতে হাসতে তার মানিব্যাগ থেকে একটা কার্ড বার করে ফেলুদাকে দেখালেন। আমি জানি সেটা ফেলুদারি কার্ড। তাতে লেখা আছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনি যখন চিফের শেয়ারটা দিচ্ছিলেন তখনই বোধহয় আপনার কার্ডটা ব্যাগ থেকে সামনের সিটে পায়ের কাছে পড়ে গিয়েছিল। বাংলোয় যখন নামছি তখন ড্রাইভারটা আমায় কার্ডটা দেয়। ভালো করে পড়ে দেখিনি, কারণ চশমাটা ছিল না হাতের কাছে। তারপর থেকে যা গন্ডগোল, এটার কথা ভুলেই গেছিলাম। এনিওয়ে, এটা আমি রাখছি, আর এই নিন আমার কার্ড। যদি কোনো গোলমাল দেখেন আর মনে করেন আমার আসা দরকার, একটা টেলিগ্রাম করে দেবেন। আর্লিয়েস্ট অ্যাভেলেবেল ফ্লাইটে চলে আসবো। কখন যাচ্ছেন আপনি? কাল ভোরে। হয়তো আপনার সঙ্গে আর দেখা হবে না। আসি, হ্যাভ এ গুড টাইম। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করেছে। ভদ্রলোক হাত তুলে গুড বাই করে হনহনিয়ে বাংলোর দিকে চলে গেলেন। ঘরে এসে ফেলুদা বুট জুতো খুলে হাত পা ছড়িয়ে খাটের ওপর শুয়ে পড়ে বলল, সত্যি আজ এই প্রথম দিনে এত রকম ঘটনা ঘটল যে উফ ছাড়া আর কিছু বলা যায় না। ভেবে দেখ, ফেলুদা সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, একটা ক্রিমিনালের যদি 9টা মাথা হতো তাহলে কি সাংঘাতিক ব্যাপার হতো। পেছন থেকে এসে খপ করে ধরার আর কোনো উপায় থাকতো না। আর 34টা হাত? সেও সাংঘাতিক। 34 জোড়া হাত করা না হলে অ্যারেস্ট করা যেত না। বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। ফেলুদা তার হাত বাস্কটা খুলে তার থেকে তার বিখ্যাত নীল খাতাটা বের করলো। তারপর শোয়া অবস্থাতেই খাতাটা খুলে বুকের ওপর রেখে পকেট থেকে কলমটা বার করে লেখার জন্য তৈরি হলো। সেলভাঙ্কার যেভাবেই মরে থাকুক না কেন, ফেলুদা যে অলরেডি রহস্যের গন্ধ পেয়েছে আর তদন্ত শুরু করে দিয়েছে সেটা আমার বুঝতে বাকি রইল না। বলতো, এখানে এসে এখনো পর্যন্ত কার কার সাথে আলাপ হলো? প্রশ্নটার জন্য মোটেই তৈরি ছিলাম না, তাই প্রথমটা কীরকম হকচকিয়ে গেলাম। ঢোক গিলে বললাম, একেবারে বাগডোগরা থেকে শুরু করতে হবে নাকি? দূর গর্দব, এখন যারা গ্যাংটা করেছে তার মধ্যে বল। এক শশধরবাবু। পদবী? দত্ত। তোর মুন্ডু। সরি, বোস। কেন এসেছেন এখানে? ওই যে বললেন কি সুগন্ধি গাছের ব্যাপার। ও তো দায় সারাভাবে বললে চলবে না। দাঁড়াও, ভদ্রলোকের পার্টনার মিস্টার সেলভাঙ্কারকে মিট করতে ওদের একটা কেমিক্যাল কোম্পানি আছে, যার অনেক কাজের মধ্যে একটা কাজ হলো ওকে ওকে, নেক্সট। হিপি। নাম? হেলমেট। মুট? মেট নয়, হেলমুট। হ্যাঁ হ্যাঁ। পদবী? উঙ্গার। আসার উদ্দেশ্য? প্রফেশনাল ফটোগ্রাফার। সিকিমের ছবি তুলে একটা বই করতে চায়, 3 দিনের ভিসা পেয়েছিল, বলে কয়ে বাড়িয়ে নিয়েছে। নেক্সট। নিশিকান্ত সরকার।
দার্জিলিংয়ে থাকেন, 3 পুরুষের বাস, কি করেন জানি না, একটা তিব্বতী মূর্তি ছিল সেলভাক্কার গায়ে। কামেন। ফেলুদা ভীষণ সাহেবী কায়দায় বলে উঠল, ডিস্টার্ব করছি না তো? নিশিকান্ত সরকারের প্রবেশ। একটা খবর দিতে এলুম। ফেলুদা সোজা হয়ে বসে ভদ্রলোককে খাটের পাশের চেয়ারটা দেখিয়ে দিল। নিশিকান্তবাবু তার সেই অদ্ভুত হাসি নিয়ে চেয়ারে বসে বললেন, কাল লামা ডান্স হচ্ছে। কোথায়? ফেলুদা জিজ্ঞাসা করল। রুমটেক, এখান থেকে মাত্র 10 মাইল। দারুণ ব্যাপার, ভুটান কালিম্পং থেকে সব লোক আসছে। রুমটেকে যিনি লামা, তার পজিশন খুব হাই। জানেন, দলাই পাঞ্চেন, তারপরে ইনি তিব্বতেই থাকতেন। ইদানিং এসেছেন, মঠটাও নতুন, একবার দেখে আসবেন নাকি? সকালে হবে না। ফেলুদা ভদ্রলোককে একটা চারমিনার অফার করলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে যাওয়া যেতে পারে। আর পরশু যদি যান তাহলে হিজ হোলিনেসের দর্শনও পেতে পারেন। বলেন তো গুটি চারেক সাদা স্কার্ফ জোগাড় করে রাখি। আমি বললাম, স্কার্ফ কেন? নিশিকান্ত হেসে বললেন, ওখানে একটাই রীতি, হাই ক্লাস কোনো তিব্বতীর সঙ্গে দেখা করতে গেলে স্কার্ফ নিয়ে যেতে হয়। তুমি গিয়ে স্কার্ফটা দিলে, তিনি আবার সেটা তোমাকে ফেরত দিলেন, ব্যাস ফর্মালিটি কমপ্লিট। ফেলুদা বলল, লামা দর্শনে কাজ নেই, তার চেয়ে নাফটাই দেখা যাবে। আমারও তাই মত। আর গেলে কালই যাওয়া ভালো। যা দিন পড়েছে, এরপরে রাস্তাঘাটের কি অবস্থা হবে বলা যায় না। ভালো কথা। আপনি আপনার মূর্তির কথা কি সেলভাঙ্কা ছাড়া আর কাউকে বলেছিলেন? নিশিকান্তবাবু জবাব দিতে দেরি হলো না। ঘূর্ণাক্ষরেও না, নট এ সোল। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। এখানকার দোকানে গিয়ে ওটা একবার যাচাই করব ভেবেছিলাম, তবে তারও প্রয়োজন হয়নি। দোকানেই সেলভঙ্করের সঙ্গে আলাপ হয়, তারপর সোজা ডাক বাংলায় গিয়ে জিনিসটা দিয়ে আসি। অবশ্যই উনি একদিন রেখে তারপর দামটা দিয়েছিলেন। নগদ টাকা? না না, সেটা হলে আমার সুবিধেই হতো, কিন্তু ক্যাশ ছিল না ওর কাছে, চেক দিয়েছিলেন। দাঁড়ান। নিশিকান্তবাবু তার ওয়ালেট থেকে একটা ভাঁজ করা চেক বার করে ফেলুদাকে দেখালেন। আমিও ঝুঁকে পড়ে দেখে নিলাম। ন্যাশনাল অ্যান্ড গ্রিললেজ ব্যাংকের চেক, তলায় দারুণ পাকা সই, এস সেলভাঙ্কার। ফেলুদা চেকটা ফেরত দিয়ে দিল। কোথাও কোনো শ্বাস বিশ্বাস কিছু দেখলেন নাকি? মুখে সেই হাসি নিয়ে নিশিকান্তবাবু জিজ্ঞাসা করলেন। না। ফেলুদা হাই তুলল। ভদ্রলোক উঠে পড়লেন। বাইরে একটা চোখ ঝলসানো নীল বিদ্যুতের পর একটা প্রচণ্ড বাজের শব্দে ঘরের কাঁচের জানলা ঝনঝন করে উঠল। নিশিকান্তবাবু দেখলাম ফ্যাকাশে হয়ে গেছেন। বাদ জিনিসটা মোটেই বরদাস্ত করতে পারি না। আসি। যখন ডিনার খাচ্ছি তখনও বৃষ্টি, যখন শুতে গেলাম তখনও বৃষ্টি, যখন ঘুমোচ্ছি তখনও একবার বাজের আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে আর বৃষ্টির শব্দ পাচ্ছি। একবার ঘুম ভেঙে জানলার দিকে চোখ পড়তে মনে হলো কে যেন জানলার বাইরে কাঠের বারান্দা দিয়ে হেঁটে গেল। কিন্তু এই দুর্যোগের রাতে কে আর বাইরে বেরোবে? নিশ্চয়ই আমার দেখার ভুল, কিংবা হয়তো ঘুমই ভাঙেনি। পাহাড়ের দিকে জানলার কাছের মধ্যে দিয়ে বিদ্যুতের আলোয় দেখা লাল পোশাক পরা লোকটা হয়তো আসলে আমার স্বপ্নে দেখা। কোন ভোরে বৃষ্টি থেমেছে জানি না। 6:30টায় উঠে জানলার কাছে গিয়ে দেখি আকাশ ঝকঝকে পরিষ্কার, চারিদিকে রোদ ঝলমল, আর আমার ঠিক সামনের পাহাড়ের সারির পেছন দিকে মাথা উঁচিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের চেয়ে অন্যরকম দেখতে,
হয়তো অত সুন্দরও না, কিন্তু তা হলেও চেনা যায়, তা হলেও কাঞ্চনজঙ্ঘা। ফেলুদা আমার আগেই উঠে যোগব্যায়াম সেরে স্নানে ঢুকেছিল। এইমাত্র বেরিয়ে এসে বলল, চটপট সেরে নে, অনেক কাজ। 15 মিনিটের মধ্যেই আমরা সব কিছু সারা হয়ে গেল। ব্রেকফাস্ট খেতে যখন নিচে নেমেছি তখন সবে 7টা বেজেছে। একটু অবাক লাগলো দেখে যে নিশিকান্তবাবু আমাদের আগেই ডাইনিং রুমে এসে হাজির হয়েছেন। ফেলুদা বলল, আপনি তো খুব আর্লি রাইজার মশাই। কাছে গিয়ে বুঝলাম মুখে সেই হাসিটা থাকা সত্ত্বেও ভদ্রলোককে কেমন যেন একটু নার্ভাস বলে মনে হচ্ছে। আপনাদের মানে ভালো ঘুমটুম হয়েছিল? বুঝলাম ওর আসলে উদ্দেশ্য অন্য কিছু বলা দরকার। আগে একটু পায়তারা কষছেন। ভদ্রলোকের গলাটা শুকনো শোনালো। মন্দ কি? ফেলুদা বলল। কেন বলুন তো? ভদ্রলোক এদিক ওদিক দেখে নিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা হলদেটে কাগজ বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। এটা কি ব্যাপার বলুন তো? দেখি কাগজটার উপর কালো কালি দিয়ে কয়েকটা অদ্ভুত অক্ষরে কি যেন লেখা রয়েছে। ফেলুদা বলল, এ তো তিব্বতী লেখা বলে মনে হচ্ছে। কোথায় পেলেন? কাল রাত্রে, মানে মাঝরাত্রে। মানে অ্যাট ডেড অফ নাইট কেউ আমার ঘরে ফেলে দিয়ে গেছে। বলেন কি? আমার কিন্তু কথাটা শুনেই বুকটা ধরাস করে উঠেছিল। নিশিকান্তবাবুর ঘর মানে হল ঘর, আমাদের পাশের ঘর, ওটাও হোটেলের পেছন দিক। আমাদের আর ওর ঘরের জানলার বাইরে দিয়ে একই বারান্দা গেছে, আর সেই বারান্দায় ওঠার জন্য কাঠের সিঁড়ি রয়েছে হোটেলের পেছন দিকে। এটা রাখতে পারি? ফেলুদা জিজ্ঞাসা করল। স্বচ্ছ মানে স্বচ্ছন্দে, কিন্তু কি লিখেছে সেটার একটা না করা অবধি। সেটা আর এমন কি কঠিন? তিব্বতী ভাষা জানা লোকের তো এখানে অভাব নেই। আর কিছু না হোক, টিবেটান ইনস্টিটিউট তো আছে। হ্যাঁ, সেই আর কি। তবে আর কি? আপনি চিন্তা করছেন কেন? এটা হুমকি বা শাসানি গোছের একটা কিছু। সেটা ভাবার তো এখন কোনো কারণ নেই, নাকি আছে? নিশিকান্তবাবু চমকে উঠে তৎক্ষণাৎ সামলে নিয়ে বললেন, সার্টেনলি নট। এমনও তো হতে পারে যে এটায় বলা হয়েছে তোমার মঙ্গল হোক বা তুমি দীর্ঘজীবী হও। তা তো বটেই। অবশ্যই, মানে হঠাৎ কথা নেই বার্তা নেই, আশীর্বাদটাই করবে কেন? হুমকির কোনো কারণ নেই বলছেন? না না, আমি মশাই যাকে বলে নট ইন 7, নট ইন 5। ফেলুদা বেয়ারাকে চা আর ডিম রুটি অর্ডার দিয়ে বলল, যাকগে, এ নিয়ে আর ভাববেন না। আমরা তো পাশের ঘরেই আছি, আপনার কোনো চিন্তা নেই। বলছেন? আজ সকালে এই প্রথম ভদ্রলোকের অনেকগুলি দাঁত একসঙ্গে দেখা গেল। আলবাত। চা খেয়েছেন? এবার খাবো আর কি। পেট ভরে ব্রেকফাস্ট করুন, রোদ উঠেছে। দুপুরে লামা নাচ দেখার প্রোগ্রাম আছে, কুছ পরোয়া নেই। আপনাকে যে কি বলে থ্যাঙ্কস দিতে হবে না। আপনার চেকটি যেন খোয়া না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আপনাকে যে কি বলে থ্যাঙ্কস দিতে হবে না, আপনাকে চেকটি যেন খোয়া না যায় সেদিকে খেয়াল রাখবেন। জিপ ঠিক সময় হাজির হলো। আমরা উঠতে যাব এমন সময় দেখি আর একটা জিপ বাংলোর দিক থেকে আসছে। নম্বরটা দেখে কেমন জানি চেনা মনে হলো, SKM463। ওহো, এই নম্বরের গাড়ি তো সেই নেপালি ড্রাইভার চালাচ্ছে যে অ্যাক্সিডেন্ট থেকে পার পেয়েছিল। এবার নীলকোট পরা ড্রাইভারকে দেখতে পেলাম, আর তার পাশেই বসে, ওমা, এই যে শশধরবাবু। ভদ্রলোক আমাদের দেখে গাড়ি থামিয়ে বললেন, আর্মির কাছ থেকে খবরের জন্য ওয়েট করছিল। বৃষ্টির বহর দেখে ভয় হচ্ছিল, রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে। হয়নি বুঝি? ফেলুদা জিজ্ঞাসা করলো। না, অবশ্যই নেহাত বেগতিক দেখলে ঠিক করেছিলাম ভায়া কালিম্পং চলে যাব। ওই ড্রাইভারই তো শিলভঙ্কারে গাড়ি চালাচ্ছিল, তাই না?
শশধরবাবু হেসে উঠলেন। আপনি তো তদন্ত শুরু করে দিয়েছেন দেখছি। ইয়েস, ইউ আর রাইট। আমি ওকে ডেলিভারেটলি বেছে নিয়েছি। প্রথমত, গাড়িটা নতুন। দ্বিতীয়ত, বাজ কখনো একই জায়গায় দুবার পড়ে না, জানেন তো। শশধরবাবু দ্বিতীয়বার গুড বাই করে বাজারের রাস্তা দিয়ে নিচের দিকে চলে গেলেন। আমরা আমাদের জিপে উঠলাম। ড্রাইভারকে বলাই ছিল কোথায় যাব, তাই আর বৃথা বাক্যব্যয় না করে রওনা দিয়ে দিলাম। ডাকবাংলোর কাছাকাছি গিয়ে একবার ওপরের দিকে চেয়ে দেখলাম হেলমুটকে দেখা যায় কি না। কাউকেই দেখতে পেলাম না। কাল কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, আর আজ আকাশে এক টুকরো মেঘও নেই। বাঁদিকে শহর অনেক দূর পর্যন্ত নিচে নেমে গেছে। একটা বাড়ি দেখে স্কুল বলে মনে হলো, কারণ তার সামনেই একটা চারকোনা খোলা জায়গা, আর তার দুদিকে দুটো খুদে খুদে সাদা গোলপোস্ট। এখনও স্কুলের সময় হয়নি, না হলে ইউনিফর্ম পরা খুদে খুদে ছেলেদেরও দেখা যেত। আরও কিছু দূর গিয়ে একটা চৌমাথা পড়ল। ডান দিকে একটা পান সিগারেটের দোকান, মাঝখানে পুলিশ, বাঁদিকে একটা রাস্তা পেছনে নিচের দিকে চলে গেছে। সামনের দিকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটার মুখে একটা গেট, তাতে লেখা ইন্ডিয়া হাউস। সেটা পাহাড় বেয়ে ওপর দিকে উঠে গেছে। আমরা নিলাম অন্য রাস্তাটা, যেটা সোজা সামনের দিকে এগিয়ে গেছে। মিনিটখানেক চলার পরই রাস্তার ডান পাশে পাহাড়ের গায়ে পাথরের ফলকে খোদাই করা বড় বড় অক্ষরে লেখা দেখলাম, নর্থ সিকিম হাইওয়ে। ফেলুদা একটা অচেনা গান গুনগুন করে গাইছিল। সেটা থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, ये रास्ता कितना दूर तक गया? ড্রাইভার বলল, রাস্তা গেছে চুংথাম পর্যন্ত। সেখানে আবার দুটো রাস্তা আছে, যার একটা গেছে লাচেন আর একটা লাচুং। দুটোরই নাম শুনেছি। দুটোরই হাইট 9,000 ফুটের কাছাকাছি, আর দুটোই নাকি অদ্ভুত সুন্দর জায়গা। রাস্তা ভালো? ফেলুদা জিজ্ঞেস করলো। তা ভালো, তবে পানি होने से कभी कभी बिगड़ जाता। ল্যান্ডস্লাইড হয়? हाँ बाबू, रास्ता तोड़ा जाता, ब्रिज तोड़ा जाता, ट्रैफिक सब बंद हो जाता। শহর ছাড়তে বেশি সময় লাগলো না। একটা আর্মি ক্যাম্প পেরোতেই একেবারে নিরিবিলি জায়গায় এসে পড়লাম। এখন নিচের দিকে তাকালে পাকা বাড়ির বদলে ফসলের ক্ষেত দেখা যাচ্ছে। এখন ভুট্টা হয়েছে, ধানের সময় ধান হয়। পাহাড়ের গা কেটে সিঁড়ির মতো ধাপে ধাপে করা ক্ষেত, ভারী সুন্দর দেখতে। মাঝে মাঝে রাস্তার ধারে মাইল পোস্ট রয়েছে, তবে তাতে সব কিলোমিটারে লেখা। প্রথম প্রথম অসুবিধে হচ্ছিল, তারপর মনে মনে হিসেব, 5 মাইল থেকে হচ্ছে 8 কিলোমিটার, এসব হিসেব করে নেওয়ার অভ্যেস হয়ে গেল। 10 কিলোমিটার ছাড়িয়ে কিছু দূর গিয়ে এক জায়গায় গাড়ি থামিয়ে ড্রাইভার বলল, এ হচ্ছে অ্যাক্সিডেন্টের জায়গা। আমরা গাড়ি থেকে নামলাম। এতক্ষণ গাড়ির শব্দে যেটা বুঝতে পারিনি, সেটা এবার বুঝতে পারলাম। জায়গাটা অস্বাভাবিক রকম নির্জন, নিস্তব্ধ। রাস্তা থেকে অনেকখানি নিচে খাদের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে। তার একটা সরসর শব্দ আছে, আর আছে মাঝে মাঝে কে যেন কদ্দূর থেকে ভেসে আসা নাম না জানা পাহাড়ে পাখির শীষ। এছাড়া আর কোনো শব্দ নেই। আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিক দিয়ে নেমেছে ঢাল, আর ডান দিক দিয়ে পাহাড় খাড়াই ওপরে উঠে গেছে। এই পাহাড়ের গা দিয়েই পাথর গড়িয়ে পড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই পাথরকে ভেঙে টুকরো করে এখন রাস্তার ধারে ছড়িয়ে রাখা হয়েছে। সেগুলোকে দেখে আর অ্যাক্সিডেন্টের কথাটা ভেবে পেটের ভেতরটা কেমন জানি করে উঠল। ফেলুদা প্রথমে চটপট কয়েকটা ছবি তুলে নিল। তারপর রাস্তার বাঁ পাশটায় গিয়ে নিচের দিকে দেখে কয়েকবার খালি বলল। তারপর ক্যামেরাটা কাঁধ থেকে খুলে আমার হাতে দিয়ে বলল, এই ঢাল দিয়ে হাঁচড় পাঁচড় করে কিছুতে নেমে যাওয়া বোধহয় খুব কঠিন হবে না। তুই এখানে থাক, আমার মিনিট 15 মামলা।
আমি যে কিছু উত্তর বলবো, ওকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করব, তার আর কোনো সুযোগই হলো না। ও চোখের নিমেষে এবড়ো খেবড়ো পাথর আর গাছগাছরা লতাপাতা খামচাতে খামচাতে তত্তরিয়ে নিচের দিকে নেমে গেল। আমার কাছে কাজটা বেশ দুঃসাহসিক বলে মনে হচ্ছিল, কিন্তু ফেলুদা দেখি তারই মধ্যে শীষ দিয়ে চলেছে। কমে ফেলুদার শীষ মিলিয়ে গেল। আমি ভরসা করে নিচের দিকে চাইতে পারছিলাম না, কিন্তু এবার একবার না দেখলেই নয় মনে করে রাস্তার কিনারায় গিয়ে মাথাটা বাড়িয়ে দিলাম। যা দেখলাম তাতে বুকটা কেঁপে উঠল। ফেলুদা পুতুল হয়ে গেছে, না জানলে তাকে দেখে চিনতেই পারতাম না। ড্রাইভার বলল, বাবু ঠিক জায়গাতেই পৌঁছেছেন, ওখানেই গিয়ে পড়েছিল জিপটা। ফেলুদার আন্দাজ অব্যর্থ। ঠিক 15 মিনিট পরে খচমচ খড়মড় শব্দ শুনে আবার এগিয়ে গিয়ে দেখি ফেলুদা যেভাবে নেমেছিল সেইভাবেই আবার এটা ওটা খামচে ধরে উঠে আসছে। হাতটা বাড়িয়ে একটা হেঁচকা টান মেরে তাকে রাস্তায় তুলেই জিজ্ঞাসা করলাম, কি পেলে? গাড়ির কিছু ভাঙা পার্টস, নাটবোল্ট, কিছু ভাঙা কাঁচ, একটা তেলচিটে ন্যাকড়া, নো জামান্তক। মূর্তিটা যে পাবে না সেটা আমারও মনে হয়েছিল। আর কিচ্ছু না? ফেলুদা তার প্যান্ট আর কোটটা ঝেড়ে নিয়ে পকেট থেকে একটা ছোট্ট জিনিস বার করে আমাকে দেখালো। সেটা আর কিছুই না, একটা ঝিনুকের কিংবা প্লাস্টিকের তৈরি সাদা বোতাম, মনে হলো শার্টের। আমাকে দেখিয়েই বোতামটা আবার পকেটে রেখে ফেলুদা উল্টো দিকে খাড়াই পাহাড়ের দিকে এগিয়ে গেল। পাথর পাথর পাথর। আপন মনে বিড়বিড় করে চলেছে সে। তারপর গলা চড়িয়ে বলল, আর একটু তেঞ্জিং না করলে চলছে না। এবারে আর ফেলুদাকে একা ছাড়লাম না, কারণ খাড়াই খুব বেশি না, আর মাঝে মাঝে এমন একটা জায়গা আছে যেখানে ইচ্ছে করলে একটু জিরিয়ে নেওয়া যায়। ফেলুদা আগেই বলে নিয়েছিল, তুই আগে ওঠ, তোর পেছনে আমি। তার মানে হচ্ছে আমি যদি পাহাড়কে পড়ি তাহলে ও আমাকে ধরবে। খানিক দূরে ওঠার পরেই ফেলুদা হঠাৎ পেছন থেকে বলল, থাম। একটা খোলা সমতল জায়গায় এসে পড়েছি। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে হাত পা ঝেড়ে চারদিকটা একবার দেখলাম। ফেলুদা আবার গুনগুন করে গান ধরেছে, আর দৃষ্টি মাটির দিকে রেখে পায়চারি করছে। হুম। শব্দটা এলো প্রায় মিনিট খানেক পায়চারির পর। ফ্ল্যাট জায়গাটা যেখানে ঢালু হয়ে নিচে নেমেছে তারই একটা অংশের দিকে ফেলুদা এক দৃষ্টে চেয়ে রয়েছে। আশেপাশে ঘাস থাকলেও এই বিশেষ অংশটা ন্যাড়া, মাটি আর দু একটা নুড়ি পাথর ছাড়া কিচ্ছু নেই। এখান থেকেই পাথর বাবাজি গড়িয়েছেন, লক্ষ্য করে দেখ। এইখান থেকে শুরু করে ঢাল বেয়ে গাছপালা ভেঙে চলেছে নিচে অবধি। ওই ঝোপঝাড়টা দেখ, ওই ফানের গাছটা দেখ কীভাবে থেতলেছে। এগুলো সব পরিষ্কার ইন্ডিকেশন। আমি বললাম, কত বড় পাথর বলে মনে হচ্ছে? ফেলুদা বলল, নিচে তো টুকরোগুলো দেখলি, কত বড় আর হবে। আর এই হাইট থেকে গড়িয়ে পড়ে মারাত্মক দুর্ঘটনা সৃষ্টি করার জন্য একটা ছোটোখাটো ধূপার পুটুলি সাইজের পাথরই যথেষ্ট। তাই বুঝি? তাছাড়া আর কি, এ হলো মোমেন্টামের ব্যাপার, মাস ইন্টু ভেলোসিটি। ধর তুই যদি মনুমেন্টের তলায় দাঁড়িয়ে থাকিস আর মনুমেন্টের উপর থেকে কেউ যদি তাক করে একটা পায়রা ডিমের সাইজের নুড়ি পাথর তোর মাথায় ফেলে, তাহলে তার চোটেই তোর মাথা ফুটি ফাটা হয়ে যাবে। একটা ক্রিকেট বল যত বেশি হাইটে ছোড়া যায় সেটাকে লুপতে তত বেশি চোট লাগে হাতে। লোপার সময় কায়দা করে হাত টেনে না নিতে পারলে অনেক সময় তালু ফেটে যায়, অথচ বল তো সেই একই থাকছে, বদলাচ্ছে কেবল হাইট আর তার মোমেন্টাম। ফেলুদা এবার ন্যাড়া জায়গাটার পাশে ঘাসের ওপর বসে পড়ে বলল, পাথরটা কিভাবে পড়েছে জানিস? কিভাবে? আমি ফেলুদার দিকে এগিয়ে গেলাম। এই দেখ। ফেলুদা ন্যাড়া অংশটার একটা জায়গায় আঙুল দিয়ে দেখালো। আমি ঝুঁকে পড়ে দেখলাম সেখানে একটা ছোট্ট গর্ত রয়েছে। সাপের গর্ত নাকি? যদ্দূর মনে হয়। ফেলুদা বলে চলল,
প্রায় 75% শিওর হয়ে বলা চলে যে একটা লম্বা লোহার ডান্ডা বা ওই জাতীয় একটা কিছু দিয়ে মাটিতে ঢুকিয়ে চার দিয়ে মাটি থেকে ফেলা হয়েছিল। তা না হলে এরকম একটা গর্ত থাকার কোনো মানে হয় না। অর্থাৎ অর্থাৎ যে কি আমিও বুঝে নিয়েছিলাম, তবুও মুখে কিছু না বলে আমি ফেলুদাকে কথাটা শেষ করতে দিলাম। অর্থাৎ মিস্টার শিবকুমার সালবাঙ্কার অ্যাক্সিডেন্টটা প্রকৃতির নয়, মানুষের কীর্তি। অর্থাৎ অত্যন্ত ক্রূর ও শয়তানি পদ্ধতিতে কেহ বা কাহারা তাকে হত্যা করিয়াছিল। অর্থাৎ এক কথায় গণ্ডগোল, বিস্তর গণ্ডগোল। খুনের জায়গা, এখান থেকে আর অ্যাক্সিডেন্ট বলবো না। খুনের জায়গা থেকে হোটেলে ফিরে আমাকে নামিয়ে দিয়ে ফেলুদা বলল ওর একটু কাজ আছে, একটু পরে ফিরবে। আমি জানি যে যদি জিজ্ঞাসা করি কী কাজ, তাহলে উত্তর পাবো না। আমরা ফেরার পথে চৌমাথায় হেলমুটের সঙ্গে দেখা হয়েছিল। তাকে রুমটেকের নাচের কথা বলতে সেও যেতে চাইল। আর যাবেন নিশিকান্তবাবু। কোথায় গেলেন ভদ্রলোক? আর তার সেই হিজিবিজি তিব্বতী লেখার মানে করারই বা কী হলো? একবার মনে হলো ফেলুদা না আসা পর্যন্ত বাজারের রাস্তায় পায়চারি করে কাটিয়ে দিই। তারপর মনে হলো না, হোটেলেই যাই। সঙ্গে একটা গল্পের বই এনেছি, ঘরে বসে সেটা পড়তে পড়তেই ফেলুদা এসে যাবে। হোটেলে ঢুকতেই দেখলাম নিশিকান্তবাবু গোমরা মুখ করে ডাইনিং রুমে বসে আছেন। অবশ্যই আমাকে দেখেই তার সে পুরনো হাসি ফিরে এলো। বললেন, দাদা কই? বললাম, একটু কাজে বেরিয়েছেন, আসবেন এক্ষুনি। তোমার দাদার গায়ে খুব জোর, তাই না? এ আবার কীরকম প্রশ্ন করেন ভদ্রলোক? আমি কিছু বলার আগেই আবার বললেন, উনি ভরসা দিয়েছেন বলেই রয়ে গেলুম, তা না হলে আজই পাত্তারি গুটিয়ে দার্জিলিং পালাতুম। কেন? ভদ্রলোক হাত কচলাতে শুরু করেছেন। বুঝলাম তার নার্ভাসনেসটা আবার ফিরে এসেছে। ভদ্রলোক এদিক ওদিক দেখে আবার পকেট থেকে সেই কাগজটা বার করলেন। জানো ভাই, 7 জন্মে কারুর কোনো অনিষ্ট করিনি, অথচ এরকম শাসানি শেষটায় আমাকেই দিলে। ওটার মানে বের করেছেন নাকি? ভদ্রলোক বললেন, একটা মানে অ্যাংজাইটি ছিল, তাই সোজা চলে গেলুম তিব্বত ইনস্টিটিউটে। কাগজটা দেখালুম। কি বললে জানো? বললে এ লেখাটার মানে হচ্ছে মৃত্যু, গিয়াংফুং না ওই জাতীয় একটা কি তিব্বতী কথা, মানে হচ্ছে ডেথ। 37th আমার একটা ফাঁড়া আছে, তাও জানি। আমার একটু বিরক্ত লাগলো। বললাম, শুধু তো বলেছে মৃত্যু, এমন তো বলেনি যে আপনাকেই মরতে হবে। ভদ্রলোক হঠাৎ যেন একটু আশার আলো দেখতে পেলেন। তাও বটে, মৃত্যু মানে তো এনিবডিজ ডেথ হতে পারে, তাই না? কাগজে লেখা আছে বলেই যে কাউকে মরতেই হবে তারই বা কি মানে আছে? কিন্তু তাও যেন ভদ্রলোক ভরসা পেলেন না। আবার তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। তারপর ভুরু কুঁচকে কিছুক্ষণ ভেবে প্রায় নিজের মনেই বিড়বিড় করে বললেন, দক্ষিণের জানলাটা খোলা ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মানে হাওয়া ছিল। বাইরের জিনিস হাওয়ার সঙ্গে ঘরের ভেতর এসে পড়তে পারে। এটা যদি এমনি উটকো কাগজের টুকরো হয়, হয়তো ছেঁড়া পুঁথি টুথির পাতা, কাছাকাছি তো ছোটোখাটো গুম্ফা রয়েছে, একটা তো শহরে ঢোকার মুখেতেই। হুম। আমি আর কাল রাত্রে জানলা দিয়ে কি দেখেছি সেটা বললাম না। তাহলে যেটুকু ভরসা পাচ্ছেন ভদ্রলোক, তাও আর পেতেন না। শেষে যেন আর ভাবতে না পেরেই ভদ্রলোক জোর করে তার মন থেকে দুশ্চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে বললেন, যাকগে, তোমার দাদাই তো রয়েছেন, বেশ কনফিডেন্স পাবো ভদ্রলোককে দেখে। খেলোয়াড় টেলোয়াড় ছিলেন নাকি? না এক্সারসাইজ করেন? এককালে ক্রিকেট খেলেছেন, এখন যোগব্যায়াম করেন। ঠিক ধরেছি, আজকালকার বাঙালিদের মধ্যে অমন ফিট বডি চোখে পড়ে না। চা খাবে? পাহাড়ে ওঠানামা করতে বেশ পরিশ্রম হয়েছিল, তাই বললাম, চায়ে আপত্তি নেই। ভদ্রলোক বেয়ারাকে ডেকে 2 কাপ চা অর্ডার দিলেন।
চা এসে পৌঁছতে না পৌঁছতেই ফেলুদা ফিরে এলো। আসার 10 সেকেন্ডের মধ্যেই নিশিকান্তবাবু তার মৃত্যুর কথাটা ফেলুদাকে বলে দিলেন। ফেলুদা আর একবার কাগজটা দেখে বলল, আপনাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে কেন সেটা আঁচ করতে পারছেন? নিশিকান্তবাবু মাথা নাড়লেন। আমি স্যার আকাশ পাতাল ভেবেও এর কুল কিনারা করতে পারছি না। ফেলুদা বলল, আর ভাববেন না, কারণ না থাকলে কেউ কারো মৃত্যু কামনা করে না। আমার বিশ্বাস ওটা যেই ফেলে থাকুক না কেন, ঝড়ের রাতে অন্ধকার ঘরে ভুল করে ফেলেছে। তিব্বতীকেই তিব্বতী ভাষায় শাসায়। আপনাকে শাসাতে হলে যে ভাষা আপনি জানেন তাতে শাসানোই স্বাভাবিক, নইলে তো শাসানই মাঠে মারা, তাই নয় কি? তা তো বটেই। ব্যাস, নিশ্চিন্তে থাকুন। আর গোলমাল হলে আপনি তো আছেনই। আমি থাকলে কিন্তু গোলমালটা মাঝে মধ্যে একটু বেশিই হয়। তাই বুঝি? ভদ্রলোকের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদার কোনো রকম সান্ত্বনা দেওয়ার চেষ্টা না করে দোতলায় নিজের ঘরে চলে গেল। আমি জানি কাঁদুনে ভীতু লোকেদের ফেলুদা বরদাস্ত করতে পারে না। নিশিকান্তবাবু যদি ওর সিম্প্যাথি পেতে চান তাহলে ওকে কাঁদুনি বন্ধ করতে হবে। আমি চা শেষ করে ঘরে গিয়ে দেখি ফেলুদা আবার তার নীল খাতার ওপর ঝুঁকে পড়েছে। আমি ঢুকতেই বলল, টেলিগ্রাফ অফিসগুলোর বেশিরভাগ লোকই যে অশিক্ষিত সেটা আগেই জানা ছিল, তবে এটা একটু বেশি রকম বাড়াবাড়ি। হঠাৎ টেলিগ্রাফ অফিসে কেন? শশধরবাবুকে একটা টেলিগ্রাম করে দিলাম, ও পৌঁছাবার আগেই অবশ্যই পৌঁছে যাবে, তাও দেরি করে লাভ নেই। কি লিখলে? হ্যাভ রিজন টু সাসপেক্ট সেলভাঙ্কার ডেথ নট অ্যাক্সিডেন্টাল, অ্যাম ইনভেস্টিগেটিং। বাড়াবাড়িটা কিসে দেখলে? ওহ, সে অন্য ব্যাপার। ফেলুদা নাকি টেলিগ্রাফ অফিসে কেরানিদের ঘুষ দিয়ে গত কদিনে সেলভাঙ্কারের নামে কোনো টেলিগ্রাম এসেছিল কিনা সেটা জেনে নিয়েছে। একটা ছিল শশধরবাবুর টেলিগ্রাম, অ্যাম অ্যারাইভিং ফর 10th। আর অন্যটা? পড়ে দেখ। বলে ফেলুদা তার নীল খাতাটা আমার দিকে এগিয়ে দিল। দেখলাম তাতে লেখা রয়েছে, ইয়োর সন মেবি ইজ আ সিক মনস্টার প্রিটেক্স। পড়ে তো চক্ষু চড়ক গাছ। 6 মনস্টার, রুগ্ন রাক্ষস, সে আবার কি? ফেলুদা বলল, বোঝাই যাচ্ছে যে কোনো গোলমাল রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি গোলমাল, আসল টেলিগ্রামটা কি ছিল? আমি বললাম, প্রাইটেক্স আবার কি? ফেলুদা বলল, ওটা বোধহয় ছাপার ভুল নয়, মনে হয় ওটা কোনো গোয়েন্দা এজেন্সির টেলিগ্রাফিক অ্যাড্রেস। PRI অর্থাৎ প্রাইভেট, আর TEX হলো টিইসির বহু বচন। টিইসি মানে যে ডিটেকটিভ, সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। এই টেলিগ্রামটা পেয়েই কি সেলভাঙ্কার ঘাবড়ে গিয়েছিল? কিছুই আশ্চর্য না। আর তার মানে এই এজেন্সিটা সেলভাঙ্কারের ছেলের খোঁজ করছিল? তাই তো মনে হয়, কিন্তু সিক মনস্টার, হরি হরি। আমি বললাম, কতগুলো রহস্য একসঙ্গে সমাধান করবে বলো তো? ফেলুদা বলল, সেইটাই তো ভাবছি, প্রশ্নের পর প্রশ্ন। এই বেলা খাতার নোট করে ফেলা উচিত। বলতো দেখি একটা একটা করে। 1, সিক মনস্টার। তারপর? পাথর কে ফেললো? গুড। 3, মূর্তিটা কোথায় গেল? ঠিক হ্যাঁ। 4, নিশিকান্তবাবুর ঘরে কাগজ কে ফেললো? আর কেন ফেললো, বহুত আচ্ছা। 5, খুনের জায়গায় কার বোতাম? অবশ্যই সেটা সেলভাঙ্কা নিজের শার্টের বোতামও হতে পারে। যাই হোক, বলে চল। 6, তিব্বতী ইনস্টিটিউটে গিয়ে কে মূর্তির কথা জিজ্ঞাসা করেছিল? স্প্লেন্ডিড। আর বছর দশেকের মধ্যে তুই গোয়েন্দাগিরি করতে শুরু করতে পারবি। ফেলুদা ঠাট্টা করলেও বুঝতে পারলাম যে আমি পরীক্ষায় পাশ করেছি। শুধু একটি লোকের সঙ্গে এখন দেখা হওয়া দরকার, মনে হয় তিনি সেলভাঙ্কারের সম্পর্কে জরুরি ইনফরমেশন দিতে পারেন। কে লোকটা? ডক্টর বৈদ্য, যিনি ভবিষ্যৎ বলেন আর প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপন করেন আর অন্যান্য যাবতীয় ভেলকি প্রদর্শন করেন। শুনে টুনে লোকটাকে ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে।
রুমটেক যেতে হলে যে পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসে সেই পথে খানিক দূরে ফিরে গিয়ে তারপর ডান দিকে একটা মোড় নিয়ে নতুন পথে শটান সিধে রাস্তায় চলতে হয়। রুমটেকের হাইট গ্যাংটকের চেয়েও প্রায় 1000 ফুট বেশি, কিন্তু যাবার রাস্তা প্রথমে উতরাই নেমে একেবারে নদী পর্যন্ত গিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টোদিকের পাহাড়ের গা বেয়ে চড়াই ওঠে। ছোট ছোট গ্রামের বাড়ি আর ভুট্টার ক্ষেতের পাশ দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে। চারিদিকের দৃশ্য দার্জিলিংয়ের চেয়ে কোনো অংশে কম সুন্দর নয়। সকালের রোদ এখন আর নেই। হোটেলে থাকতেই মেঘ উঠে আকাশ ছেয়ে ফেলেছে। তাতে অবশ্যই এক হিসেবে ভালোই, কারণ গরমের কোনো সম্ভাবনা নেই। কিছুদিন আগে দুর্ঘটনার জন্যই বোধহয় আমাদের ড্রাইভার খুব সাবধানে জিপ চালাচ্ছিল। সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছি আমি আর ফেলুদা। পেছনের দুটো সিটে মুখোমুখি বসে আছে হেলমুট উঙ্গার আর নিশিকান্ত সরকার। হেলমুটের পায়ের ব্যথাটা নাকি সেরে গেছে। ওর কাছে নাকি কি জার্মান মলম ছিল, তাতেই কাজ দিয়েছে। নিশিকান্তবাবুর ভয়ের ভাবটা বোধহয় কেটে গেছে, কারণ এখন উনি গুনগুন করে হিন্দি ফিল্মের গানের সুর ভাবছেন। গ্যাংটক শহর এখন আমাদের উল্টো দিকের পাহাড়ের গায়ে বিছিয়ে আছে। মনে হয় শহরটাকে আর খুব বেশিক্ষণ দেখা যাবে না, কারণ নিচের উপত্যকা থেকে কুয়াশা উঠতে শুরু করেছে উপরের দিকে। ফেলুদা এখনো পর্যন্ত একটাও কথা বলেনি। সেটা আশ্চর্য না, আমি জানি ওর মাথার ভিতর এখন ছটা প্রশ্নের উত্তর বার করার প্রচণ্ড চেষ্টা চলছে। নেহাত কাল কথা দিয়ে ফেলেছিল তাই, তা না হলে ও এখন হোটেলের ঘরে বসে নীলখাতায় হিবিজিবি কাটত আর হিসেব করত। বাইরের ঠান্ডা থেকে বেশ বুঝতে পারছি যে আমরা এখান থেকে হাইটে উঠে গেছি। সামনে একটা মোড়। ড্রাইভার জিপে হর্ন দিতে দিতে সেটা ঘুরতেই দেখলাম সামনের রাস্তার দুধারে ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে বাঁশের এক খুঁটির সঙ্গে আর এক খুঁটির বাঁধা দড়িতে টাঙানো সারি সারি রং বেরঙের চারকোনা নিশান। এই নিশানগুলো টাঙিয়ে দিয়ে তিব্বতীরা নাকি অনিষ্টকারী প্রেতাত্মাদের দূরে সরিয়ে রাখেন। কাছ থেকে দেখলে বোঝা যায় প্রত্যেকটি নিশানে নকশা করা আছে। একটা ক্ষীণ শব্দ অনেকক্ষণ থেকেই কানে আসছিল, এবার সেটা ক্রমশ জোর হতে আরম্ভ করলো।